আমি জগন্নাথ চ্যাটার্জি আপনার কাছে আসছি। এটা তো ঠিক কথা, সেন্ট্রাল ফোর্স কিভাবে কাজটা করবে, কারণ এই আতঙ্কটা কাজ করছে যে বড় রাস্তা দিয়ে সেন্ট্রাল ফোর্স রুট মার্চ করে চলে যাবে, কিন্তু বাঁদিকে এবং ডান দিকের গলিগুলোতে যা কাজ হওয়ার সেগুলো হতে থাকবে সকাল থেকে। দেখানোর দায়িত্বটা কার মহিউদ্দা? দেখানোর দায়িত্বটা তো না, দেখানো পুলিশ কার? পুলিশের। পুলিশ কার? পুলিশ কার? পুলিশ কার? ইলেকশন কমিশনের এই মুহূর্তে। আচ্ছা, ইলেকশন কমিশনের, তাহলে দেখানোর দায়িত্বটা ইলেকশন এই কমিশনের। উত্তরটা একদম জগন্নাথ চ্যাটার্জির তাহলে দেওয়া উচিত পুরোপুরি। ভূপতিনগরের ঘটনার পর যেভাবে এনআইএর উপর আক্রমণ হলো এবং ভূপতিনগরের ঘটনার ক্ষেত্রে ইলেকশন কমিশন রাজ্য পুলিশের রিপোর্ট চাওয়ার পরে সেই রিপোর্ট যা এসেছে তার পরিপ্রেক্ষিতে আপনাদের বক্তব্য অনুযায়ী বা রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের 100% বুথে স্পর্শকাতর ঘোষণা করে সেন্ট্রাল ফোর্স থাকছে। আমি এর দুটো ভাগে আমি আমার বিষয় রাখতে চাই। এক, ভূপতিনগরের এই বিস্ফোরণ কাণ্ড, এই ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ডের ক্রনোলজিটা যদি আপনারা বোঝেন তাহলেই বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতিটা কী, গ্রামেগঞ্জের সার্বিক পরিস্থিতিটা কী। ভূপতিনগরের ওই গ্রামে রাত্রিরে বোমা বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণে 3 জন মারা যায়, 1 জন জীবিত ছিল। রাজ্য সরকার বলে যে এটি হচ্ছে একটি বাজি কারখানার বিস্ফোরণ, এর সঙ্গে সেই অর্থে বড় বিস্ফোরণের কোনো মানে যে অর্থে আমরা বলি যে বিস্ফোরক বা নাশকতার জন্য মানে বোঝাই করা বিস্ফোরকের বিস্ফোরণ নয়। এবং ফায়ার সেফটি অ্যাক্টে প্রথমে হচ্ছে বাংলা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ মামলা করে, হাইকোর্টে মামলা হয়। হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে মামলাকারী বলেন যে এরকম একটি ঘটনা কোন বাজি কারখানায় রাত্রে বাজি তৈরি হয়? সাধারণত হয় না। বাজি কারখানা যেখানেই আছে দিনের বেলায় বাজি তৈরি হয়। আমরা জানি না, চাম্পাহাটি থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা শহরতলিতে বহু বাজি কারখানা আছে, কিন্তু কোথাও রাত্রে বাজি বাজার কাজ হয় না, কারিগররা করে না মাঠের মধ্যে একটি জায়গাতে। এরপরে যখন এক্সপ্লোসিভ ফরেন্সিক এর এভিডেন্সের জন্য হাইকোর্ট নির্দেশ দেয় এবং ফরেন্সিক রিপোর্ট যখন আসে তখন তাতে দেখা যায় তাতে এক্সপ্লোসিভ সাবস্টেন্স রয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে একেবারে সস্তার চকলেট বোমা, যে চকলেট বোমা ফেটে নাকি 3 জনের মৃত্যু হয়, এমন চকলেট বোমা তো রীতিমতো গবেষণার বিষয়, যে চকলেট বোমা 3 জন মানুষকে খুন করতে পারে। এবং জগন্নাথদার যে সাবমিশনটা কোর্টে দেওয়া হয়েছে সেখানে কিন্তু নির্দিষ্টভাবে এনআইএ দাবি করছে যে একটা বৃহত্তর সার্বভৌমত্বকে এবং সেটা করতে পারে, টার্গেট কিলিং করার মতন পরিকল্পনা। এর পরেতে এনআইএকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এই যে যতদিনে ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট আসে, এক্সপ্লোসিভ অ্যাক্টে আসে, এনআইএর হাতে তদন্ত আসে, এই যে গড়িমসি চলে, আদালতের প্রক্রিয়া চলে, গড়িমসি বলবো না, আদালতের প্রক্রিয়াতে ততদিনে যখন এনআইএর হাতে তদন্ত আসে ততদিন রাজ্য পুলিশ চার্জশিট দিয়ে দিয়েছে এবং এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগিয়ে দিয়েছে, 120B মানে ষড়যন্ত্রের মামলাও লাগিয়ে দিয়েছে। এনআইএ তদন্ত শুরু করার পর এরকম একটি ঘটনার এবং অভিযুক্তর বেলও হয়ে গেছে, এই অবস্থায় এনআইএ তদন্ত শুরু করে। এই এনআইএ তদন্ত শুরু করার পর একে একে তথ্য সংগ্রহ করে, নথি যাচাই করে, এবং এনআইএ যখন প্রথম পিও ভিজিট করতে যায়, অর্থাৎ যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটা ভিজিট করতে যায়, দেখে বাংলা পুলিশ পুরো অংশটা খনন করে সমস্ত নথি এভিডেন্স নষ্ট করে দিয়েছে। সেই জায়গা থেকে ধীরে ধীরে ফাইন্ডিংস পেয়ে যখন হাইকোর্টে গিয়ে এনআইএ বলে যে হুজুর আমাদের এই প্রাপ্তি, তখন এনআইএকে লিবার্টি দিয়ে বলে তোমরা তোমাদের মতো তদন্ত চালাতে পারো। তারপরে এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে কি কাশ্মীরেও এনআইএ কাজটা করে? এক্স্যাক্টলি, এরপরেই আসছি। তারপরেই তল্লাশিতে গিয়ে সেখানে পুলিশকে প্রথমে জানানো, থানাতে গিয়ে এনআইএর অফিসাররা, তাদের সঙ্গে সেন্ট্রাল ফোর্স রয়েছে, মহিলা কনস্টেবল রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস রয়েছে, অর্থাৎ একটা তল্লাশির জন্য যা যা দরকার, হাইকোর্টের লিবার্টি অর্ডার রয়েছে, সেটা নিয়ে যাওয়ার পর পুলিশকে যখন জানায়, ভূপতিনগর থানার পুলিশ অহেতুক কারণে ঢিলেমি এবং টালবাহানা করতে থাকে। তখন বুঝতে পারে যখন এনআইএ যে এর মধ্যে হয়তো আসামি পালিয়ে যেতে পারে, তখন তারা সেই আসামির বাড়িতে আসামি অ্যারেস্ট হয়ে যায়। আসামি অ্যারেস্ট হয়ে ফেরত আসার পরে তখন এনআইএর গাড়ির উপর হামলা হয়, এনআইএর আধিকারিকদের পেটানো হয়। এই যে পুরো ঘটনা এবং তারপরেও পুলিশের যে ভূমিকা, এই ঘটনা প্রমাণ করছে এক, কমপ্লিট ললেসনেস, অর্থাৎ গ্রামে গ্রামে বোমা তৈরির কারখানা। 2, পুলিশি তদন্তের নামে প্রহসন। 3, কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা। 4, এখনো এই পরিস্থিতির মধ্যে ইডির ঘটনার পর, সন্দেশখালির ঘটনার পর এনআইএর উপর হামলা চালিয়ে এরা বোঝাতে চায় যে তৃণমূলী গুন্ডারাই রাজ্য শাসন করে। তাই নির্বাচন কমিশন শেষ পর্যন্ত এ রাজ্যের সবগুলি বুথকে সংবেদনশীল ঘোষণা করে 100% সিএফএফ দিয়ে ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে, যা সাধুবাদযোগ্য। এবং আমার ধারণা প্রথম 1টি 2টি 3টি পর্বে সারা দেশের বিভিন্ন প্রান্তের ভোট রয়েছে, শেষের 4টি 5টি পর্বে
আরো নির্বাচন কমিশন যাতে ফোর্স নিয়ে আসে সেই আবেদন আমরা সেটা গতকাল হবে কিনা হবে কিনা আমি এই জায়গাটা গতকাল আমরা সেই আবেদন রাজ্যের স্পেশাল পুলিশ অবজারভার যিনি আছেন তার কাছে রেখেছিলাম এবং তিনি আশ্বস্ত করেছেন যে প্রথম দুটি পর্বে, প্রথম ফেজ 1 ফেজ 2তে সারা দেশের বিভিন্ন স্থানে ভোট আসে, তার ফলে হয়তো সব কেন্দ্রে সব বাহিনী মানে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও 6 জন করে যে অর্থাৎ এক সেকশন করে যে ফোর্স সেটা সম্ভব নাও হতে পারে, কিন্তু তৃতীয় পর্বের পর থেকে সপ্তম পর্ব পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রতি বুথে 6 জন পুলিশ কর্মী সেই কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং তাদের হাতে ডান্ডা এবং উপযুক্ত ঠান্ডা করার ব্যবস্থা। এটা কি গণতন্ত্র বলে? আমি একবার নির্মলদার কাছে যেতে চাই এবং তার পাশাপাশি অনেকে এই মুহূর্তে কিছু উত্তর দেবে, আমি কি প্রশ্ন করার আচ্ছা একটা উত্তর দেবে হ্যাঁ প্লিজ একটা উত্তর দেবে। দেখো, তোমাকে দর্শকেরাও হয়তো এই প্রশ্নটা করছে, বেঙ্গলে 355 জারি না করে কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব নয় গভর্নমেন্ট থেকে। এই গভর্নমেন্ট থাকলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ ভেরি অ্যালার্মিং ফার্স্ট ফেজ ইলেকশনে। ইনি অরুণ কুমার ব্যানার্জি বলে একজন স্টেটমেন্ট, প্রশ্ন নয়। আমার প্রশ্নটা হচ্ছে একটা অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে সবটা শুনলাম ওনার, আমি ওনার সব বক্তব্যটা শুনলাম বুঝলাম, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এখানে উদ্দেশ্য প্রণোদিত বলা হচ্ছে কোন জায়গাটায়? উদ্দেশ্য প্রণোদিত বলা হচ্ছে বক্তব্য। না না রাজপুত্র, তুমি যদি মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ কে নিয়ে যা যা বলেছেন তুমি যদি বলতে, কালকে তোমার নামে একটা হয়তো নোটিশ আসতো। মমতা বন্দ্যোপাধ্যায় তুমি ভেবে দেখো কি কি বলেছেন, তুমি এটাকে সাপোর্ট করো। পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসগুলো বলছেন, আমি তো সেটাই বলছি যে এখানে এনআইএ এর ব্যাপারটাকে উদ্দেশ্য প্রণোদিত বলা হচ্ছে। এনআইএ কে দুর্বল করে তোমরা কাদেরকে দেশবিরোধী শক্তিগুলোকে পাওয়ারফুল করতে চাইছো? প্রশ্নই ওঠে না। এনআইএ এর ক্ষেত্রে দাউদ ইব্রাহিমকে পাওয়ারফুল করতে চাইছো, হাফিজ সাইদকে পাওয়ারফুল করতে চাইছো। এনআইএ কে অপমান করা হচ্ছে না, এনআইএ এদের পেছনে পড়েছে। এনআইএ কে অপমান করা হচ্ছে না। আমার বক্তব্য যে এইটা ক্লিয়ারলি বুঝে নাও, এনআইএ জন্মটা ভূপতিনগরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কাজ করার জন্য হয়নি। 26/11 মতন একটা টেরর অ্যাটাকের পরে এনআইএ জন্মটা হয়েছে। রাজপুত্র এটা বুঝে নাও। আচ্ছা রাজপুত্র, আমাকে একটা কথা বলো, তারপর আমি বাকিদের কাছে যাবো। সত্যি করে বলো, যদি রাজ্য পুলিশ নিজের কাজটা করতো, ভাবো তো রাজপুত্র, এনআইএ এর কি তদন্ত কম পড়িয়াছে? আমি লিস্ট ধরে বলে দিতে পারি, কাশ্মীর থেকে শুরু করে বিদেশে রাজপুত্র। আবারও বলছি, সেকেন্ড টাইম জিজ্ঞেস করছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জগন্নাথ দা বলছেন না, চকলেট বোম ফাটা ইত্যাদি, আমি বলছি হতেই পারে মুম্বাইতে, মানে আবারও বলছি এনআইএ অফিসাররা নিজেরা হয়তো জানতেন যে ভূপতি, তুমি শুনে নাও তার উত্তরটা দাও তুমি। এনআইএর অফিসাররা ট্রেন্ড, এনআইএর অফিসাররা জানেন কোন পরিস্থিতিতে তাদের যে গাড়ি জিপ ঘিরে ধরে গ্রামবাসীরা যদি ধর্ণা দেয়, তারা যদি পাথরবাজিও করে, কি করে বেরিয়ে আসতে হয়। কিন্তু কাশ্মীর হোক, মুম্বাই হোক বা দিল্লিতে, আমি জগন্নাথদা দীর্ঘদিনের সাংবাদিক, দিল্লিতে একটি বাড়িতে, নির্মলদা দীর্ঘদিন ধরে জানেন, একটি বাড়িতে বাটলা হাউস, সেখানে যেভাবে তদন্তকারী অফিসারদেরকে ঘিরে ধরা হয়েছিল এবং তারপরে ওটা ন্যাশনাল না ইন্টারন্যাশনাল হেডলাইন হয়েছিল। একবারও সেই সময় দিল্লির মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বা কাশ্মীরের মুখ্যমন্ত্রী একবারও সেই সময় বলেছিল যে এনআইএ আসলে মেয়েদের কাপড় ধরে টানছে, এনআইএ আসলে চকলেট বোম ফাটলে ঢুকে পড়ছে? মানে আমি বলছি এইগুলো গ্রামবাসীরা হয়তো করবে, আবেগ থাকবে, অনেক সন্ত্রাসবাদী রবির হুডের মতো থাকবে, কি কথা বলা হচ্ছে সেটা পৃথক ব্যাপার। আর আসল কথাটা এখানে আসতে হবে।